আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দিন তো। which among the following is an example of coercion? মানে কোয়ারশন মানে যেটা ফোর্সফুলি ব্যবহার করা হয়, সেটা এই চারটে এক্সাম্পল যেটা দেওয়া হচ্ছে তার মধ্যে কোনটা? নাম্বার ওয়ান, রমেশ সাইন্স এ কন্ট্রাক্ট উইদাউট হ্যাভিং নলেজ অফ দ্য ফাইন প্রিন্ট। মানে সেটা ব্যাপারটা ভালো করে না বুঝে, ফাইন প্রিন্ট মানে যেটা ভালো করে লেখা আছে কন্ট্রাক্টে সেটা না বুঝে সাইন করে দিয়েছে। নাম্বার টু, রমেশ থ্রেটেন্স টু কিল মহেশ ইফ হি ডাজ নট সাইন দ্য কন্ট্রাক্ট। রমেশ মহেশকে মেরে ফেলার হুমকি দিয়েছে যদি কন্ট্রাক্ট সই না করে। রমেশ ইউজেস হিজ প্রফেশনাল স্ট্যান্ডিং টু গেট মহেশ টু সাইন এ কন্ট্রাক্ট। রমেশ হয়তো মহেশের ম্যানেজার, একটা সিনিয়র কেউ, ওর প্রফেশনাল পজিশন দিয়ে ওকে সাইন করতে বাধ্য করেছে। রমেশ প্রোভাইডস ফলস ইনফরমেশন টু গেট মহেশ টু সাইন এ কন্ট্রাক্ট। কিছু ভুল ইনফরমেশন দিয়ে, কিছু মিথ্যা খবর বলে মহেশকে কন্ট্রাক্টটা সই করতে বাধ্য করেছে। এই চারটের মধ্যে কোয়ারশন কোনটা বলুন তো? দেখুন, এইখানে কোয়ারশন হচ্ছে যে রমেশ থ্রেটেন্স টু কিল মহেশ ইফ হি ডাজ নট সাইন দ্য কন্ট্রাক্ট। নাম্বার টু, মানে ও ভয় দেখিয়েছে যে ওকে মেরে ফেলবে, সেটা তার মানে ফোর্স অ্যাপ্লাই করেছে। কোয়ারশন মানে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করা, তাহলে এই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না। আজকে যে আমরা সাবজেক্টটা ডিসকাস করব সেটা হচ্ছে আইসিআইটি পরীক্ষায় লিগাল প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চ্যাপ্টার নম্বর 5। এর যদি প্রশ্নের উত্তরগুলো আপনার জানা থাকে তাহলে দেখবেন যে চ্যাপ্টারটা আমি মোটামুটি ভালো করে বোঝাই হয়ে যাবে আপনার। আমি এখানে 10-12টা কোয়েশ্চেন আনসার দেখব, সেটা পুরো চ্যাপ্টারটাই কভার করছে, তাতে সবকটা ইম্পর্টেন্ট টপিক কভার করে যায়। প্রশ্নগুলো এরকমভাবেই আসবে পরীক্ষাতে, চারটে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আসবে, তার মধ্যে আপনাকে একটা বেছে নিতে হবে। তো আমি একটা প্রশ্ন অ্যাজ এ স্যাম্পল দিলাম। সিমিলারলি আরেকখানা প্রশ্ন আমরা দেখি। উইচ অ্যামাং দ্য ফলোয়িং অপশনস ক্যানট বি ইনশিওর্ড বাই রমেশ? এই চারটের মধ্যে যে অপশন চারটে দেওয়া হয়েছে তার মধ্যে কোনটা রমেশ ইউজ করতে পারবেন, যার জন্য ইনশিওর করতে পারবে না? রমেশের হাউস, টু রমেশের স্পাউস মানে ওয়াইফ, রমেশের বন্ধু, রমেশের ফ্রেন্ড, আর রমেশের পেরেন্টস। এর মধ্যে কোনটা কার জন্যে রমেশ ইন্স্যুরেন্স করতে পারবে না? দেখুন, এই প্রশ্নটার উত্তর হচ্ছে, বলুন তো কোনটা? পয়েন্ট নম্বর 3, রমেশের ফ্রেন্ড। এটা ইন্স্যুরেন্সের যে তার যে ইন্স্যুরেবল ইন্টারেস্ট হয়, যে যার 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 প্রতি যে করার সে ইন্টারেস্টটা থাকতে পারে, সে ইন্স্যুরেবল ইন্টারেস্ট যেটা বলা হয়, সেইটাতে ফ্রেন্ড আসে না, বাড়ি আসে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আসে, বাবা মা আসতে পারে, বাচ্চারা আসতে পারে, কিন্তু ফ্রেন্ড আসে না, প্রপার্টি আসতে পারে। এরকমভাবে আমি আরও 10টা কোয়েশ্চেন করব। এই কীরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। পরীক্ষায় আপনারা জানেন নিশ্চয়ই যে 50টা কোয়েশ্চেন আনসার দিতে হবে 60 মিনিটের মধ্যে, সময় বেশি পাবেন না। তাই প্রশ্নগুলো সবকটা উত্তর জানা থাকলে, এই চ্যাপ্টারটা ভালো করে পড়া থাকে, তাহলে আনসার করতে সুবিধা হবে। তো এই স্যাম্পল কোয়েশ্চেন আনসার যখন আপনি প্র্যাকটিস করবেন মক টেস্টের মতন, তখন আপনাদের সুবিধা হবে। এখন আমি প্রশ্নগুলো যেগুলো করবো সেগুলো তো আপনারা সেরকম উত্তর দিতে না পারলে ভিডিওটা পজ করে দেবেন, পজ করে তারপরে আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যেতে পারবো। আমি উত্তরটা দিয়ে দেবো, কিন্তু আপনারা পজ করে কোয়েশ্চেনটা আনসার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, প্রথম প্রশ্নে আসছি। Which element of a valid contract deals with premium? Offer and acceptance, consideration, free consent, or capacity of parties to contract? একটা ভ্যালিড কন্ট্রাক্টে প্রিমিয়াম নিয়ে কোনটা, এই চারটে অপশনের মধ্যে কোনটার মধ্যে প্রিমিয়ামটা থাকে? অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের মধ্যে, কনসিডারেশনের মধ্যে, ফ্রি কনসেন্টে, না ক্যাপাসিটি অফ পার্টিস টু কন্ট্রাক্ট? বলুন তো কোনটার মধ্যে থাকে? আমি একটু সময় দিচ্ছি, চিন্তা করুন, আমি আনসারটা বলে দেব। আনসারটা হচ্ছে 2, কনসিডারেশন। কনসিডারেশনটা হচ্ছে এলিমেন্ট উইচ ইজ ইট ইজ রিকোয়ার্ড ফর আ প্রিমিয়াম।
পরের প্রশ্নে আসি। ড্যাশ রিলেটস টু inaccurate statements which are made with fraudulent intention, মানে মিথ্যে ইন্টেনশন নিয়ে, ফ্রড করার ইন্টেনশন নিয়ে কোন স্টেটমেন্টটা কোনটা আসে লাগে। মিসরিপ্রেজেন্টেশন, কন্ট্রিবিউশন, অফার, রিপ্রেজেন্টেশন, এর মধ্যে কোনটা ফ্রডুলেন্ট মানে ফ্রড করার ইন্টেনশন নিয়ে করা হয়ে থাকে? এখানে হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। পয়েন্ট নাম্বার 1, misrepresentation relates to inaccurate statements which are made without any fraudulent intention, মানে ভুল করে বলা হয়েছে কিন্তু ঠকাবার উদ্দেশ্যে বলা হয়নি, ফ্রড করার উদ্দেশ্যে বলা হয়নি, কিন্তু ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। কোয়েশ্চেন নাম্বার 3, dash involves pressure applied through criminal means, একটা ক্রিমিনাল অবস্থায় ক্রিমিনাল উদ্দেশ্য নিয়ে কোনটাকে প্রেশার দেওয়া হয়, কোন প্রেশার দেওয়াটায় এর মধ্যে কোনটা পড়ে? ফ্রড, আনডিউ ইনফ্লুয়েন্স, কোয়ারশন, মিস্টেক। চিন্তা করুন, আমি উত্তর বলে দিচ্ছি। এটা হচ্ছে আনসার নাম্বার 3, কোয়ারশন। কোয়ারশন ইনভলভস প্রেশার অ্যাপ্লাইড থ্রু ক্রিমিনাল মিনস। একটু আগে যে প্রশ্নটা দেখলাম, কোনো ক্রিমিনাল উদ্দেশ্য নিয়ে ক্রিমিনালের ব্যবহার করে প্রেশার দিয়ে সেটাকে কোয়ারশন বলা হয়। Which among the following is true regarding insurance contract? Question number 4. They are verbal contracts not legally enforceable. They are verbal contracts which are legally enforceable. They are contracts between two parties, insurer and insured, as per requirements of Indian Contract Act. They are similar to wager contracts. এই চারটির মধ্যে ইন্স্যুরেন্সটা কোন পর্যায়ে পড়ে? এর উত্তর হচ্ছে কোনটা? চিন্তা করে দেখুন, আমি উত্তর বলে দিচ্ছি। উত্তর হচ্ছে আনসার নাম্বার 3. They are contracts between two parties, insurer and insured, as per requirements of Indian Contract Act 1872. Question number 5. Which of the below is question number 5 হচ্ছে which of the below is not a valid consideration for a contract? এটা কন্ট্রাক্টের মধ্যে কোন জিনিসটা ভ্যালিড কনসিডারেশন নয়? কনসিডারেশন দরকার লাগে তো যে কোনো কন্ট্রাক্টের জন্য। কনসিডারেশন মানে যে কোনো মানি ভ্যালু, কিছু একটা দিয়ে কিছুর পরিবর্তে যেটা কন্ট্রাক্ট হয়, এর মধ্যে কোনটা ভ্যালিড নয়? নাম্বার 1 মানি, নাম্বার 2 প্রপার্টি, নাম্বার 3 ব্রাইব, নাম্বার 4 জুয়েলারি। মানি, প্রপার্টি, ব্রাইব মানে ঘুষ, আর জুয়েলারি, এর মধ্যে কোনটা ভ্যালিড কনসিডারেশন নয়? এটার উত্তর সোজা, আনসার ইজ নাম্বার 3, ব্রাইব, ঘুষ। ঘুষটা লিগ্যাল ব্যাপার নয়, তাই ঘুষটা কখনোই ভ্যালিড কনসিডারেশন হতে পারে না। Number 6, question number 6. Which of the below party is not eligible to enter into a life insurance contract? এই চারটে দেওয়া যে অপশন আছে, এর মধ্যে কোন পার্টির কোন লাইফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে এন্টার করতে পারে না? বিজনেস ওনার, মাইনার, হাউসওয়াইফ, গভর্নমেন্ট এমপ্লয়ি। এই চারটে গ্রুপ মধ্যে কোনজন লাইফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে এন্টার করতে পারে না? চিন্তা করুন, আমি বলছি উত্তর। উত্তর হচ্ছে মাইনার, আনসার নাম্বার 2। মাইনার হলে কোনো লাইফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে এন্ট্রি করা যায় না। কোয়েশ্চেন নাম্বার 7. Which of the below action showcases the principles of ubi rima fides? উবে রিমা ফিডেসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছি এই ইন্স্যুরেন্স লিগাল প্রিন্সিপালের ওপরে, তাতে উবে রিমা ফিডেসটা ভালো করে এক্সপ্লেন করা আছে, আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই চারটে যেটা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা উবে রিমা ফিডেসের প্রিন্সিপালটাকে প্রমাণ করছে, শোকেস করছে, মানে দেখাচ্ছে? Lying about known medical conditions for insurance proposal form,
ইন্স্যুরেন্স প্রপোজাল ফর্মে নিজের মেডিকেল কন্ডিশনটাকে মিথ্যে বলা, নট রিভিলিং নোন মেটেরিয়াল ফ্যাক্টস অন অ্যান ইন্স্যুরেন্স প্রপোজাল ফর্ম, কিছু সত্যি আমরা জানি সেটা না বলা, চেপে রাখা, ডিসক্লোজিং নোন মেটেরিয়াল ফ্যাক্টস অন অ্যান ইন্স্যুরেন্স প্রপোজাল ফর্ম, যা যা যাবতীয় আমরা জানি সেই সব কিছুই ইন্স্যুরেন্স প্রপোজাল ফর্মে লিখে দেওয়া, পেইং প্রিমিয়াম অন টাইম, এরা প্রিমিয়াম সময় মতন দেওয়া। এর মধ্যে চারটের মধ্যে কোনটা উবেলুমে ফিডেস প্রিন্সিপালকে শোকেস করছি, বোঝাচ্ছে? কোয়েশ্চেনটা আনসারগুলো পয়েন্টগুলো দেখে নিন। এর উত্তর কোনটা বলুন তো? এর উত্তর হচ্ছে পয়েন্ট নাম্বার 3, ডিসক্লোজিং নোন মেটেরিয়াল ফ্যাক্টস অফ অ্যান ইন্স্যুরেন্স প্রপোজাল ফর্ম। উবেলুমে ফিডেসে এটাই বলা হচ্ছে যে যা যা আছে সমস্ত মেটেরিয়াল ফ্যাক্ট কিন্তু দিয়ে দিতে হবে নিজে থেকে। এখানে তা না হলে ইন্স্যুরেন্স ওটা পরে ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো ওটা অনার নাও করতে পারে। যদি আপনি জেনে শুনে কিছু লুকিয়ে রাখেন, জেনে শুনে কিছু না বলেন, সেটা নিজে থেকেই জানিয়ে দিতে হবে অ্যাজ পার উবেলুমে ফিডেস। কোয়েশ্চেন নাম্বার 8, which of the below is not correct with regards to insurable interest? ইন্স্যুরেবল ইন্টারেস্ট একটু আগে দেখছিলাম, এর মধ্যে কোনটা ঠিক নয়? ফাদার টেকিং আউট ইন্স্যুরেন্স পলিসি অন হিজ সান, বাবা ছেলের নামে ইন্স্যুরেন্স পলিসি করছে। স্পাউসেস টেকিং আউট ইন্স্যুরেন্স পলিসি অন ওয়ান অ্যানাদার, হাজব্যান্ড ওয়াইফের জন্য কিংবা ওয়াইফ হাজব্যান্ডের জন্য করছে। ফ্রেন্ডস টেকিং আউট ইন্স্যুরেন্স অন ওয়ান অ্যানাদার, এক বন্ধু আরেকজন জন্য করছে। এমপ্লয়ার টেকিং আউট ইন্স্যুরেন্স অন এমপ্লয়িজ। একটু আগে এরকম একটা প্রশ্ন করেছি, এর উত্তর হচ্ছে পয়েন্ট নাম্বার 3, ফ্রেন্ডস টেকিং আউট ইন্স্যুরেন্স অন ওয়ান অ্যানাদার। অন্যরা করতে পারে, বাবা মা, ভাই, বাবা মা, ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ কিংবা প্রপার্টির উপর করাটা ইন্স্যুরেবল ইন্টারেস্টের পর্যায়ে পড়ে, বন্ধু পড়ে না। কোয়েশ্চেন নাম্বার 9, when is it essential for insurable interest to be present in case of life insurance? লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেবল ইন্টারেস্টটা কোন সময় থাকা উচিত? অ্যাট দ্য টাইম অফ টেকিং আউট ইন্স্যুরেন্স, প্রথমেই ইন্স্যুরেন্সের সময়ই ইন্স্যুরেবল ইন্টারেস্ট হওয়া উচিত। অ্যাট দ্য টাইম অফ ক্লেম, ক্লেমের সময় ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকা উচিত। ইন্স্যুরেবল ইন্টারেস্ট ইজ নট রিকোয়ার্ড ইন এনি কেস অফ কেস অফ লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় না, কিংবা আইদার অ্যাট দ্য টাইম অফ পলিসি পারচেস অর অ্যাট দ্য টাইম অফ ক্লেম, পলিসি পারচেসের সময় কিংবা ক্লেমের সময়। এর কোনটা উত্তর হবে বলুন তো? ইন্স্যুরেবল ইন্টারেস্ট সবসময় অ্যাট দ্য টাইম অফ টেকিং আউট ইন্স্যুরেন্স, একদম প্রথমে যখন হবে তখনই ইন্স্যুরেবল ইন্টারেস্ট থাকা প্রয়োজন। তার উত্তর হচ্ছে পয়েন্ট নাম্বার 1। এবার লাস্ট প্রশ্নে আসছি। ফাইন্ড আউট, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটার উত্তরটা বুদ্ধি করে আপনারা দিন। ফাইন্ড আউট দ্য প্রক্সিমেট কজ অফ ডেথ ইন দ্য ফলোয়িং সিনারিও। প্রক্সিমেট কজ অফ ডেথ পড়েছেন তো? এটা হচ্ছে যে কোনো সময় যদি কোনো মৃত্যু হয় কোনো একটা ইন্স্যুরেন্সের কেসে, তার অ্যাকচুয়াল কারণটা ঠিক কোন কারণে হয়েছে সেইটাই যদি ইন্স্যুরেন্স করা থাকে তাহলেই স্যার ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যাবে। একটা কারণে মৃত্যু হলো, অন্য কারণে জন্য যদি ইন্স্যুর করা থাকে তাহলে টাকা পাওয়া যাবে না। একটা এক্সাম্পল পড়ছি। অজয় ফলস অফ আ হর্স অ্যান্ড ব্রেকস হিজ ব্যাক। অজয় ঘোড়া থেকে পড়ে গিয়ে পিঠের হাড় ভেঙে গেল। হি লাইজ দেয়ার ইন আ পুল অফ ওয়াটার অ্যান্ড কন্ট্যাক্টস নিউমোনিয়া। এমন জায়গায় পড়েছে সেখানে অনেক জল ছিল, জলের মধ্যে থেকে তার নিউমোনিয়া হয়ে গেল। হি ইজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল অ্যান্ড ডাইজ বিকজ অফ নিউমোনিয়া। হসপিটালে ভর্তি হওয়ার পরে কয়েকদিন পরে সে মারা যায় নিউমোনিয়া হওয়ার জন্য দরুন। এর মধ্যে বলুন তো প্রক্সিমেট কজ অফ ডেথ কোনটা? 1 নম্বর হচ্ছে নিউমোনিয়া, 2 নম্বর হচ্ছে ব্রোকেন ব্যাক, 3 নম্বর হচ্ছে ফলিং অফ আ হর্স, 4 নম্বর হচ্ছে সার্জারি। প্রথমটা হচ্ছে নিউমোনিয়া হওয়ার জন্য সে মারা গেছে, না পিঠের হাড় ভেঙে যাওয়ার জন্য মারা গেছে, না ঘোড়ায় থেকে পড়ে গেছে বলে মারা গেছে, না সার্জারিতে ভুল হয়েছে বলে মারা গেছে। এই যে প্রক্সিমেট কজ ইন্স্যুরেন্সের জন্য, এটাকে কোনটাকে ধরা হবে বলুন তো? এটা খুব
ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু এইভাবেই ইন্স্যুরেন্স দেওয়া হয়। এর উত্তর হচ্ছে পয়েন্ট নাম্বার 3, ফলিং অফ আ হর্স। দেখুন, ঘোড়া থেকে যদি না পড়তো তাহলে ওর পিঠও ভাঙতো না, তাহলে জলের মধ্যেও পড়তো না, নিউমোনিয়াও হতো না। হাসপাতাল থেকে ডাক্তারের সার্জারি ভুল হওয়ার তো চান্স তারপরেই আসছে। মানে যদি দেখা যায় যে ওর অ্যাক্সিডেন্টের ইন্স্যুরেন্স করা আছে, যেটা ফলিং অফ আ হর্সের মধ্যে হতে পারে, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ পাবে। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করা না থাকে, যদি হয়তো মেডিকেল ইন্স্যুরেন্স করা আছে, নিউমোনিয়ার জন্যে মারা গেলে এখানে কিন্তু ও পাবে না, কারণ নিউমোনিয়া হয়েছে যে ঘোড়া থেকে পড়ে গেছে বলে, ঘোড়া থেকে পড়ে গেছে বলেই পিঠের হাড় ভেঙেছে, তারপরে জলের মধ্যে পড়েছে বলে নিউমোনিয়া হয়েছে। তা আসল প্রক্সিমেট কজ হচ্ছে ফলিং অফ আ হর্স। তো এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 5, লিগাল প্রিন্সিপালস। এটা ভালো করে পড়ে নেবেন। এরকম আমি আরও ভিডিও করব, প্রতিটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট। চ্যাপ্টার নাম্বার 1-এর ওপর একটা করা আছে, এরকম আরও অনেক প্রতিটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর ওপরে করে নেব। তাহলে আপনারা যদি একবার প্রতিটা কোয়েশ্চেন্স, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এগুলো পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন, তাহলে কিন্তু পুরো চ্যাপ্টারটাই রিভিশন মোটামুটি হয়ে যায়, কারণ সবকটা পয়েন্ট এখানে কভার করে যায়। আসল ব্যাপারটা হচ্ছে বোঝা, ব্যাপারটাকে বুঝতে হবে, তাহলেই আপনারা ক্লিয়ার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই IC38 চ্যাপ্টার নাম্বার 5-এর ওপর যে কোয়েশ্চেন আনসার ভিডিওটা করলাম সেটা আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে। যদি এরকম ভিডিওটা দেখতে চান, আপনারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, যদি আপনার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন। আমি এরকম অনেক ভিডিও বানিয়েছি, IC30-এর উপর বেশ কিছু ভিডিওস আছে, সেগুলো আপনি পেয়ে যাবেন নোটিফিকেশান এসে। একটা বেল বাটনটা টিপে দিলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর ভালো দেখে থাকলে লাইক করে দেবেন, আর আপনার বন্ধুবান্ধব, কলিগস যারা এরকম পরীক্ষা দিচ্ছে তাদের শেয়ার করে দেবেন। আর এরকম ধরনের আমি আরও অনেক ভিডিও বানিয়ে থাকি এডুকেশন সাবজেক্টসের ওপরে। ধরুন পরীক্ষার ইন্টারভিউ কিরকম দিতে হয়, কিংবা গ্রুপ ডিসকাশন, কিংবা আরও অনেক নলেজ বেসড জেনারেল নলেজের ওপরে, এমনি কমন টপিক্সের ব্যাপারে। তো সেই ইনফরমেশনগুলো, অ্যাডভান্সড ইংলিশের ওপরে কিছু ভিডিওস আছে, সেসব ভিডিওসগুলো আপনি দেখতে পেয়ে যাবেন যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। So thank you so much and best of luck for your IC38 examination.